আমি গ্রামে থাকি, গ্রামে ধান গাছ, পাট গাছ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল, তাই না? এই যে অভিজ্ঞতা, এটা কি বলে? এটা আছে বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা যেটাকে বলে, সেটা অভিজ্ঞতা। আমরা সবকিছু কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে, তাই তো? আগেও সৎ হতে হবে। হ্যাঁ, একজন শিক্ষককে অবশ্যই সৎ এবং আদর্শবান হতে হবে। সৎ এবং আদর্শবান, অবশ্যই সৎ অসৎলোকের মধ্যে আগে আছে। হ্যাঁ হ্যাঁ, সৎ এবং আদর্শবান। আচ্ছা, আর কিছু দায়িত্বশীল। আর কেউ কিছু বলতে পারে? আদর্শ শিক্ষকের তাকে কর্মঠ হতে হবে। কর্ম, অবশ্যই সবকিছু কর্ম অন্তর্ভুক্ত, অবশ্যই কর্ম করতে থাকে। আর কিছু বিষয়ভিত্তিক জ্ঞান থাকতে হবে। অবশ্যই পড়াটা বিষয়ভিত্তিক জ্ঞান থাকে। আর কিছু আছে? আর মানে নতুন নতুন যত তথ্য আসবে এগুলো তাৎক্ষণিকভাবে তাকে জানা থাকতে হবে। তারপর আছে আপনি টেস্ট করে বাংলা কি বলবো? আধুনিক নয়, আধুনিক। না, আধুনিক আধুনিক বাংলা কি হবে? সমসাময়িক। না, সমসাময়িক আপ টু ডেট, এটা কি গেছে বাংলা কি বলে? আপ টু ডেট। হ্যাঁ, না, আধুনিক মডার্ন এডিশন। হ্যাঁ, আর কি একটু বাংলা আর একজন শিক্ষক সবসময় আসলে একজন শিক্ষার্থী, আমি সবসময় তাকে শিখতে হবে এবং শেখানো হবে। আচ্ছা, যাক, সমসাময়িক বিষয় সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, এরকম কিছু বিষয়। অভিজ্ঞতার বোধ থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। সব যেহেতু শেখানো অভিজ্ঞতা ছাড়া সঠিক জায়গায়। আচ্ছা, কিছু বুঝাচ্ছি না? কিছু বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখছি এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই যে আমরা এটা কি বলে, ইংলিশটা কি বলে? ইংলিশটা কি বলে? হ্যাঁ, এই যে এখানে ইংলিশটা কি বলে? এটা ব্ল্যাক স্যার, আরেকটা জিনিস থাকতে হবে, টক এন্ড টক, অর্থাৎ লেখার সাথে সাথে তাকে অবশ্যই বলতে হবে। এটা আমি চাচ্ছিলাম যে আমি যখন এটাকে রাষ্ট্র ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের আজকে একটা জিনিস নিয়ে বুঝাবো। যেহেতু আমি ম্যাথ পড়াবো, তোমাদের একটা সাবজেক্টে অবশ্যই আলোচনা করতে হবে। আমাদের আজকের আলোচনার অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ভাগ এবং গুণ সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে আলোচনা করবো? আমরা হচ্ছে আজকে ভাগ ও গুণ। ফার্স্টে আমাকে ধরো ভাগ সম্পর্কে আলোচনা করতে হবে, তো ভাগটা আমাদের বুঝতে হবে। তো ফার্স্টে আমি ভাগ সম্পর্কে আলোচনা করতেছি, ভাগ এটাই আমাদের বুঝতে হবে। এখন ভাগ সম্পর্কে আলোচনা করতে হলে সংখ্যা সম্পর্কে চিনতে হবে, তারপর কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যা ভাগ করতে হবে, বড় সংখ্যা না ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে বলে দিচ্ছি, কখনোই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ যায় না, বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যা ভাগ যায়। তো ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ করতে হয় না, বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যা ভাগ করতে হয়। অবশ্যই বেশি থাকলে কমটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে পার্ট পাওয়া যায়। কারণ আমার কাছে 10 টাকা আছে, এখানে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে পাবো কার কাছে কত টাকা আছে? অবশ্যই পাবো দশমিক আকারে। তো সেহেতু ভাগ সম্পর্কে ভাগ হচ্ছে প্রথমে বড় সংখ্যা লিখতে হবে, তারপর হচ্ছে আমাকে ছোট সংখ্যা লিখতে হবে আগে, এরপর আমি অ্যানসার পাবো। আসো, এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করি যে এটা হচ্ছে পূর্ণাঙ্গ যদি সংখ্যা, পূর্ণাঙ্গ ভাবে যখন পূর্ণাঙ্গ থাকে তখন আমাকে ফার্স্টে বড়, এরপর হচ্ছে ছোট। আর যখন আমি ভগ্নাংশ আকারে বা দশমিক আকারে আসবো, বা একজনের কাছে কতটুকু পরিমাণে আছে অংশ যদি চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ছোটটাকে আমি বড়টা দিয়ে ভাগ করতে পারবো। এটা হচ্ছে আমি একটা ভাগশেষ পেলাম হচ্ছে যখন আমি পূর্ণাঙ্গ জিনিসটা পাবো, আর যখন আমি অর্ধেক আকারে পাবো তখন এটা হচ্ছে যখন পূর্ণাঙ্গ আকারে পাবো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, আর যখন অর্ধেক বা অংশ অনুযায়ী পাবো তখন হচ্ছে ছোট সংখ্যা ভাগ বড় সংখ্যা। আচ্ছা, থ্যাংক ইউ। কেমন বলে দেখি?
বলতে আমি কিন্তু করতে চাই। কারণ আমি একটা কথা বলি, সেটা হলো যে আমরা আপনারা বলছেন যে একজন শিক্ষকের সবচেয়ে বড় গুণ হচ্ছে উনি সবসময় কিন্তু একজন শিক্ষক। আমরা এখানে ট্রেনিং প্যারাসে শিখতে আসি। আমাদের অনেকেরই অনেক রকমের মানে কি ঘাটতি বলবো নাকি ঘাটতি বলি যে যারা বা সেটা অনেক ঘাটতি বা কম থাকে, সেটা সব প্রতিনিয়তই কিন্তু পূরণ করি, তাই না? এখানে আসতে তো বলে থাকি কারো সমালোচনা না, কারো খারাপ কথা বলে না, মানে কি করলে আমরা আরো ভালো করতে পারি এই জিনিসটা কিন্তু আমাদের শিখতে হবে। প্রথম বলতে বলি কি কি কাজ এখানে খুব সুন্দরভাবে করছে সেটি বলতে হবে। কোন কাজগুলো খুব সুন্দরভাবে চাইতেছে, তাই তো? কি কোন কাজগুলো মানে চকবোর্ড ব্যবহার, বোর্ড ব্যবহারের ক্ষেত্রে কোন কাজগুলো উনি খুব সুন্দরভাবে করতে পারছেন। প্রথমে যে মানে উপস্থিতি অনুপস্থিতি এগুলো মাঝখানে থাকা দরকার, এগুলো আছে। তারপর বাচ্চাদের বোঝানোর যে স্টাইলটা, ঠিক আছে, যে কিভাবে কিভাবে মানে ভেঙে ভেঙে একটা একটা করে সেটাও বোঝানো ওনার এই জিনিসটা হবে। আমার ভালো লাগছে যে বোঝানোর সাথে যে কথাটা চলমান লাগছে। যদিও বোর্ডের আরো কিছু নিয়ম ছিল, উপস্থিতির আগে উনি তারিখটা মোট উপস্থিতি আগে থেকে, তারপরে তারপর বিষয়টা থাকা দরকার ছিল। তারপরে না, এটা শিরোনাম, ওখানে বিষয় থাকে বাংলা বা গণিত পড়ানো, এটা হচ্ছে শিরোনাম বা গণিত। আচ্ছা, এই অংশটাকে বলা আছে বোর্ড মনিটর। এই অংশটাকে বলা আছে মনিটর। বোর্ড মনিটর কথা আপনার কি বিষয় আজকে কত তারিখ, কোন শ্রেণী, তারপর হলো যে উপস্থিত কত, অনুপস্থিত কত, তাই তো? এটা হচ্ছে বোর্ড মনিটর। এই অংশটাকে হচ্ছে বোর্ড মনিটর। এটা হচ্ছে বোর্ড মনিটর, হ্যাঁ। আর বাকি যেটা আছে যে এখানে যখন এখানে দুটো বিষয় লেখা আছে, ভাগ ও গুণ, এখানে দুটো তারিখে আজকে যেটা আমি করতে যাচ্ছি প্রথমত সেটি থাকলে বোধহয় সবচেয়ে ভালো হচ্ছে। কারণ শিক্ষার্থী বুঝতে ভালো হলে বুঝতে সহজ আসলে স্যার কোনটা ভাগ করে আসছে না গুণ করে আসছে। আমি যে অংশটা এখন স্পেসিফিক আমি যে কাজটা করতে চাচ্ছি শুধু সেইটাই রাখি এবং ট্রাই করবেন যেটা সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটা বোর্ডের মাঝখানে উপরে দিকে, মাঝখানে উপরে দিকে, অর্থাৎ এখানে লিখে যাচ্ছি একটু আগে বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ ওনার স্টাইলটা আমার কাছে বেশ ভালো লাগছিল যে আপনি যখন দাঁড়াবেন বোর্ডের বাঁ পাশ থেকে, হ্যাঁ আপনি লিখবেন এইরকম করে লিখবেন নাকি, তাহলে আপনার পিছনে যারা আছে তারা দেখবেন অর্থাৎ তাহলে আপনার কি করতে হবে, বাঁ পাশে যাবেন, বাঁ পাশে দাঁড়ায় হাতটা লম্বা করে দিয়ে এইভাবে করে লেখা হবে। আমার যখন দেখায় হাত কত বড় হয়েছে, হাত তো হাতের চেয়ে বেশি বড় না নাকি, বোর্ড তো দেখেন বোর্ড ওখান থেকে শুরু করে এই পর্যন্ত এত লম্বা তো হাত করা সম্ভব নাকি। কারণ হচ্ছে কি আপনাকে আস্তে আস্তে লেখা শেষ এগোতে হবে। আর হলো যে যখনই লিখবেন তখনই কি করতে হবে, মুখে বলতে হবে। যখনই লিখবেন যে কথাটা লিখবেন ঠিক সেই কথাটা আপনি মুখে বলবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি যদি আমরা এইভাবে লেখা শুরু করলাম যে আজকে আমরা ভাগ পড়াবো, ভাগ যখন করি তখন আমরা বড়টা দিয়ে ছোটটাকে ভাগ করি বা ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করি, তাই তো? এইভাবে কথা বলবো না কোনভাবে কথা বলবো, হ্যাঁ এইভাবে কখন কথা বলবো একটা অনুচ্ছেদ যখন আমাদের পড়ানো হয়ে যায় তারপরে আমরা বাচ্চাদেরকে কি অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন করব, কেন অনুচ্ছেদের মাঝখানে কথা বলি না, অনুচ্ছেদের মাঝখানে বলি তখন এটা কেন কেন আমরা অনুচ্ছেদের মাঝখানে কেন কথা বলি? প্রথমে এই জন্য যে তারা আমার পড়াটা কতটুকু বুঝতে পারবে, আমি যেটা পড়াচ্ছি তারা সেটা বুঝতে পারবে, শুনছে কিনা বুঝতে পারছে, কোনটা শুনছে কিনা দ্বিতীয়ত হচ্ছে বুঝতে পারে। আর কখন প্রশ্ন করি মনোযোগ আছে কিনা, তার মনোযোগটা আমার দিকে আছে কিনা এটা জানার জন্য আমরা প্রশ্ন করি। আর কখন পড়া আদায় করার জন্য, এই আদায় মানে কি তাকে যে আমি কতটুকু বলা আজকে দিনে গতকালের টেস্ট না আচ্ছা সে পড়াটা পড়া দেওয়ার জন্য প্রশ্ন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়া আদায় করা, পড়া আদায় আর করি। আর কখন করি এরপরে হচ্ছে যে তাকে পড়ার যে বিষয়গুলো সে সম্পূর্ণ বুঝতে পারবে না, ক্লাসে তাকে পড়ার আর কারা কখন করি পরীক্ষা আমরা ক্লাসে করি, আমরা বলি তো ক্লাসে আমরা কখন কখন করি, হ্যাঁ আমরা মূল্যায়ন করার জন্য প্রশ্ন করে থাকি। মূল্যায়ন আমাদের কোনো মূল্যায়ন করতে অর্থাৎ আমি যেটা পড়াচ্ছি সেটা শুনছে কিনা এটা একটা মূল্যায়ন, আমি যেটা পড়াচ্ছি সেটা সে বুঝতে পারছে কিনা এটা, আমি যেটা তার মনোযোগ আছে কিনা সেই মূল্যায়ন করি, অথবা সেই জিনিসটা ব্যাখ্যা করতে পারি কিনা এই দিক থেকে আমরা কিছুটাকে মূল্যায়ন করে বিভিন্ন রকম মূল্যায়ন আছে, সেটা আছে ক্লাস চলাকালীন হতে পারে,
আমি যে অঙ্কটা করছি এর মধ্যে অঙ্কটা আছে যে ভাজ্যক হলো 12, ভাজক হলো 12, ভাগফল হলো 18, আর শেষ হলো 0। এখন প্রশ্ন আছে ভাজক কত, ভাজ্য কত? তাহলে বলো তোমরা যে ভাজ্য সূত্রটা কি হতে পারে? ভাজ্য কত? ভাগ হলো না 18 এবং ভাগ শেষ হলো 0। তাহলে ভাজ্য কত? ভাজ্য কত? তাহলে আমরা এখানে ভাজ্য সূত্রটা কি হতে পারে? তখন আমরা এই আপনি পরে নেক্সট হ্যাঁ। আমার স্যার আপনি বলুন তো এখানে ভাজ্য সূত্রটা কি হতে পারে? ভাজ্যের সূত্রটা হবে ভাজক গুণ ভাগফল যোগ ভাগফল। ভাজক গুণ ভাগফল, আবার বলুন। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগফল। আচ্ছা ভাজক কত লিখে আছে এখানে? ভাজক কত আছে? ভাজক এখানে 12, 12, গুণ ভাগফল ভাগফল 18, 18, ভাগশেষ। এখন আমরা কি করবো? এখানে ভাজ্য এবং ভাজকের গুণ আছে, আমরা গুণ করবো, তাহলে আমরা গুণ করি। 12 এবং 18 কে গুণ করলে কত হয়? দেখেন 8 গুণে 16 কত? 6। আর আমার 1, 8 একে 8, 8 একে 9, একে কাটা 2 একে 2, একে 1। এখন আমরা যোগ করি 6, 10, 11, 1 একে 2। তাহলে আমাদের কত হলো? 216 যোগ 0, 216। সরি 216 সাথে 0 যোগ করলে কত হয়? 216 হচ্ছে। তাহলে আমাদের ভাজ্য কত দাঁড়ালো? 216। যে কাজটা করার পরে মানুষের সমালোচনা না সংশোধন উচিত হচ্ছে এটা যে সংশোধন আর হচ্ছে শেখা। মানে ধরেন এই যে অর্থল গেল না, গতকাল গেল, গত পরশু গেল, আগের সপ্তাহে 2 দিন গেল, আপনি গত বেরোনি কেন? হয় এই ভয়টাই আছে আমার অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতায় প্রশ্ন হবে যে আচ্ছা আজকে আমরা তো আগন্ত করবো, আচ্ছা একটা একটা সমস্যা আছে ভাজক 12, ভাগফল 18, ভাগশেষ 16। এখন তোমরা বলতে পারো যে এই সমস্যাটা ভাজ্য কত? যে 12 সে 8, তাই তো? নির্দিষ্ট কারণে না, আমার যখনই যে কথা বলবো, যে প্রশ্ন করবো সকলের উদ্দেশ্যে, কোনো ব্যক্তিগতভাবে মানে ব্যক্তি কোনো মানুষের জন্য না। আমি যেহেতু টিচার, আমি সব ক্লাসের সব শিক্ষার্থী নিয়ে কাজ করি, আমার প্রশ্ন হবে সকলের উদ্দেশ্যে এবং তার ভিতর থেকে যারা হাত তুলবে তাদের থেকে আমি একজনকে জিজ্ঞেস করবো। তার মানে কি যে শুধু হাত তুলবে তাকে আমি জিজ্ঞেস করবো, বাকিরা যারা পারবে না তাদেরকে জিজ্ঞেস করতে হবে তোমরা কি বিষয়টা বোঝো নাই বা এটার উত্তরটা কি তোমরা বুঝছো না, এটা তোমরা বলো তোমাদের সমস্যাটা কোথায়, তারপরে এটা জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, এটা একটা ওয়ে বটে। তাহলে প্রথম কাজটা হলো আমার প্রশ্নটা সকলের উদ্দেশ্যে। আর আমি ধরেন যে এখানে একটা প্রশ্ন করি, যারা যেটা পারেন সেটা, যেমন আমার প্রথম ছিল যে প্রথম প্রশ্নটা আছে যে প্রশ্ন করার কৌশল কি? আপনার যে জানেন ভাগ করুন। প্রশ্ন করার কৌশল কি? যে জানেন সে একটু হাত তোলেন। আমি এখন স্যার, আপনারা আমার স্টুডেন্ট। আমার প্রশ্নগুলো আপনাদের কাছে যে প্রশ্ন করার কৌশল কি? যে জানেন সে হাত তোলেন। প্রশ্ন করার কৌশলগুলো আসলে 2-3টা আছে, কিন্তু আমার কাছে না, আমি স্পেসিফিক যেটা মনে বলছি সেটা বলবেন না। আমি বলছি প্রশ্ন করার কৌশল কি? যে জানেন সে হাত তোলেন। এটা ক্লাস, মানে আমি এটা ট্রেনিং না, প্রশ্ন হচ্ছে এটা। আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন করার কৌশল কি? যে জানেন সে হাত তোলেন। মাঝখানে এখন আপনাকে তাসলিমা, আচ্ছা বলেন। প্রশ্ন করার প্রশ্ন হচ্ছে এটা যে আমি যখন ক্লাসে যাব বাচ্চাদেরকে অবশ্যই ট্রাই করাটা, আমি আজকে এই বিষয়টা আলোচনা করব। তোমাদের তো গত ক্লাসে আমি এটা বলে দিয়েছিলাম, তোমরা কি বাসায় এটা পড়ে আসছো?
প্লাস এই ধরনের আর কি একটা পর একটা প্রশ্ন ওদেরকে আমার করতে হবে যে গত বিষয়ে বা বর্তমানে আমি যেটা পড়াবো হ্যাঁ এটা আচ্ছা গুড। আচ্ছা হ্যাঁ পিছনে রয়েছে, আপনার নামটা কি? হ্যাঁ আপনি, হ্যাঁ আপনার নামটা কি? হ্যাঁ আছে। উনি যেটা বলেন আপনি কি একমত পোষণ করেন ওনার সঙ্গে যেটা বললেন? হ্যাঁ একমত পোষণ করি। উনি কি বলছেন? উনি বলছে যে মানে আমরা গতদিন যে পড়াটা দিয়েছি সেটা তোমরা আজকে কমপ্লিট করছো কিনা এই সম্পর্কে যে খোঁজ নেওয়াটা, খোঁজ নেওয়ার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলো করা হয় বা কেন পারতেছো না, যারা পারে না কেন পারতেছো না, এই সম্পর্কে যে খোঁজ নেওয়া এটার উপরে ভিত্তি করে যে প্রশ্নগুলো করা হয়। আগে আগে আসছে আগে যে টপিক্সটা নিয়ে আমি আলোচনা করব সেটা আলোচনার পরে তাদের থেকে এই জায়গাগুলো কি তোমাদের ক্লিয়ার কিনা, ক্লিয়ার হওয়ার যদি তারা বলে যে হ্যাঁ ম্যাডাম বুঝতে পেরেছি, তখন কি হাত তোলো কে কে তোমরা পারো বা বুঝতে পেরেছি। হাত তোলার পরে তাদের দুইজনের কাছে জানলাম এবং যারা হাত তোলো না তাদেরকে একটু জিজ্ঞেস করলাম যে কী কারণে তুমি বোঝো নাই একটু বলো শুনি। আবার রিপিট করলাম আমার আলোচনাটা বা কোন জায়গাটা বোঝো নাই। আচ্ছা হ্যাঁ গুড। আচ্ছা এইবার একটু খেয়াল করি আমরা। দেখেন যে আমি প্রশ্নটা করার পরে উনি হাত তুলছেন, উনি একটা বলতেন এইরকম না, জাস্ট এমনভাবে জিনিসটা আপনি কন্ট্রোল করবেন যে সেও বুঝলো এবং সে তার কথার সাথে কিন্তু তার সে যে মতটা প্রকাশ করলো সেই মতের সাথে যেন সেও কিছু অ্যাড করতে পারে। কোনো মত বেশি হলে আমরা মানুষকে স্পেসিফিকভাবে এখন নির্দিষ্টভাবে কিন্তু সব কিছু যায় না, কিন্তু ভাষা ভাষা একটা জ্ঞান কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকে। সে বড় মানুষই হোক অথবা কেজিতে করে একটা এক্সপিরিয়েন্স লোক থাকে, প্রত্যেকটা থাকে। অভিজ্ঞতা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস। হ্যাঁ প্রশ্ন কিন্তু আমি একটু জ্ঞান করবো যে সবার উদ্দেশ্যে প্রশ্ন, তার ভিতর থেকে যে পারে তাকে দিয়ে বলানো, যারা পারে না সে বলার উত্তরগুলো দিয়ে তাকে আবার জাস্ট রিপিট করানো। যেমন যে সেটা হতে পারে আপনার ইংরেজির ক্ষেত্রে, হতে পারে গণিতের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। আমি যে কৌশলগুলোর কথা বলছি সেটা আপনি যে কোনো সাবজেক্টে আপনি প্রয়োগ করতে পারবেন। এটা একটা বেসিক স্কিল, মানে শিক্ষক হিসেবে এগুলো হচ্ছে একটা বেসিক স্কিল যেগুলো আপনাকে তো আবার এমন প্রশ্ন করবেন না যে প্রশ্ন করে হ্যাঁ বা না। আমি বলা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নাম ঠিক আছে, সত্যি করে দিতে হবে। প্রশ্ন কিন্তু এরকম আপনাকে মানে বাচ্চাদের কাছে প্রশ্ন এমন করতে হবে যে সেই জন্য হ্যাঁ না না সরাসরি বইয়ের উত্তর না, যে উত্তরগুলো অন্তত সে চিন্তা করে দিতে পারে। সরাসরি যদি হ্যাঁ বা না প্রশ্ন করতে এই যে বললো আর এই যে বললো না এটা কিন্তু আর যখনই বলবেন হাত তুলবে, হাত তোলার পরে তার প্রথম ইনস্ট্রাকশন আছে উত্তর জন্য সবাই একসঙ্গে না 40 জন যদি বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি বললেন 40 জন বলে শেখ হাসিনা, এই যে জানা নেই এটা আমি বুঝতে পারবো। এখন সমস্যা হলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন আমি যদি বলি যে এখন লিবিয়ার প্রেসিডেন্ট কে, লিবিয়ার প্রেসিডেন্ট কে আমি জানি বর্তমানে স্যার কেউ নেই। কেউ নেই। আগেটা বলতে এসলো বললেন কাতা কি বললেন বলবা কাতা। আচ্ছা কিন্তু কে বললেন আর কে বললেন না কিন্তু আমি বুঝতে পারি অবশ্যই ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা আমি আপাতত এখানে শেষ করতে চাচ্ছি। কোনো প্রশ্ন নেই, প্রশ্ন করা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন করা নিয়ে প্রশ্ন করা নিয়ে তিনটা প্রশ্ন আছে দেখা যাচ্ছে আপনাকে, তিনটা প্রশ্ন দেখা যাচ্ছে আপনাকে এখানে এসে চলে আসুন। যেহেতু আমরা যে প্রাইমারি কিন্ডারগার্টেনের যেহেতু প্রশ্নের ধারণা আমরা যে যেরকম করতেছি একটু আমি কিন্তু আসলে হাই স্কুলে চলে আসতেছি, বাচ্চাদের ডাইরেক্ট কোশ্চেন করা বা মানে কিন্তু প্রাইমারি সেকশনে না হাই সেকশনে চলে আসে। এই প্রাইমারি সেকশনে আমি যেটা মনে করি যে আমি আলাদা করি, যেটা আমার কাছে যেটা ভালো লাগে, সেটা সবার কাছে কেমন লাগে আমি জানি না, তো আমি সেটাই দেখাতে যাচ্ছি। এবং আপনি আমাকে হ্যাঁ যখন ক্লাসে আসে তখন অবশ্যই প্রাইমারি বাচ্চারা খুব বেশি পছন্দ করে করতে হবে, গল্প বলা সবচেয়ে বেশি পছন্দ করে। বোরিং ক্লাস করতেছে, স্যার ফার্স্টে যাই স্যার এসে ক্লাস করাইছে আর বুঝাইছে, পরে প্রথম থেকে তুষার স্যার ক্লাস নিচ্ছে, বোরিং লাগতেছে, এরপরে আরেকজন স্যার এসে অঙ্ক বুঝাইলো, বোরিং লাগতেছে। আচ্ছা আমি আজকে তোমাদের একটা গল্প করি, সেটা
হচ্ছে আসার সময় আমার এক দাদি সম্পর্কে গল্প বুড়ি, ঠিক আছে? সেই বুড়ির নাম হচ্ছে, আমি আসতেছিলাম ছোটবেলায়, আমি স্কুলে যাই, বুঝছো? আমি স্কুলে যাওয়ার সময় বুড়ির সাথে আমার প্রত্যেকদিন দেখা হয়। বুড়ি সব সময় না রাস্তার পাশে দাঁড়ায় থাকতো, সবার বাসার সামনে দাঁড়ায় থাকতো। কতজন স্টুডেন্ট ছিল সবার বাসার সামনে দাঁড়ায় থাকতো। একদিন আমার খুব কৌতূহল হলো, আমি বুড়িকে জিজ্ঞেস করলাম, এই বুড়ি তোর নামটা কি? বুড়ি আমাকে অ্যান্সার করলো, বুড়ির নাম হচ্ছে টেন। বুড়ির নাম হচ্ছে কি টেন। এটা আবার কেমন টেন? আমাদের না আগে থেকে বুড়ি বলতেছে যে আমার দাদার নাম, বাবার নাম এরকম অদ্ভুত অদ্ভুত নাম। আমার নামটাও ছিল অদ্ভুত, আমার নাম হচ্ছে টেন। আমার নামটা কি টেন। আচ্ছা বুড়ি, তোমার পরিবারে কেউ আছে নাকি যে তোমার নাম টেন? তাহলে বাকিদের নাম, তোমার ছেলে মেয়ে নাতি পুতি আছে নাকি? তো হ্যাঁ, আমার 3টা মেয়ে আছে। আমার না 3টা মেয়ে আছে, ওরা সবসময় আমাকে দেখাশোনা করে। 3টা বিয়ে দিয়েছে, এখন আর আমাকে দেখাশোনা করে। তোমার অনেক কষ্ট না? হ্যাঁ, আমাকে না কেউ দেখাশোনা করে না। তোমার 3 মেয়ের নাম কি? আমার ফার্স্ট মেয়ের নাম হচ্ছে প্রেজেন্ট, সেকেন্ড মেয়ের নাম হচ্ছে পাস্ট, আর থার্ড নাম হচ্ছে ফিউচার। আচ্ছা, এই যে আমার বড়, এটা হচ্ছে আমার বড়, ওর নাম হচ্ছে প্রেজেন্ট। খুব শক্ত রাখা। আমার হাজবেন্ড মানে তোমার দাদা, ওর নামটা রাখার সময় না অনেক চিরাচিরি। তো প্রেজেন্ট নামটা কেমন লাগে, মানে আমার এটা খুব পছন্দ হয়েছে, এই জন্য আমরা পছন্দ রাখছিলাম প্রেজেন্ট। পরের নাম রাখছিলাম পাস্ট। এটা হলো যে যখন তোমাদের ভিতরে যদি থাকে জাহিদ, তারপর হয় জাবেদ, তারপর হয় জামশেদ, সব জ জ দিয়ে, সেরকম আমি প্রথমে প দিয়ে রাখছিলাম প্রেজেন্ট, এরপরে পি দিয়ে রাখছিলাম পাস্ট। আমার পরে মেয়ে হওয়ার সময়, কিন্তু তৃতীয় মেয়ে হওয়ার সময় তোমার দাদা খুব জোরাজোরি করছে, না প দিয়ে রাখবো না, এবার আমার নামের সাথে একটু মিলাই রাখি না। তোমার দাদার নাম ছিল ফরিদ, হ্যাঁ, তো তোমার দাদার নামের সাথে সে আমার নাম, তার নামটা তৃতীয় মেয়েটার নাম রাখতে, তো জোর করে সেক্ষেত্রে ওর নামটা রাখতে ফিউচার। এই ক্ষেত্রে নাম আমার খুব পছন্দ, যে আমার লাস্ট ছোট মেয়েটার নাম আমি ফিউচার রাখতে পারি, প দিয়ে পি দিয়ে রাখতে পারলাম না, তো ওর নাম রাখলাম হচ্ছে ফিউচার। আচ্ছা, আচ্ছা বলো তো তুমি, আমার বুড়িটার নাম কি ছিল? বুড়িটার নাম কি ছিল? টেন ছিল। দেখছি যে আমি একজনকে কোশ্চেন করে সবার মাঝে মনোযোগটা করতেছি, যে সবাই আমার জিনিসটা, আমি গল্প ফার্স্টে গল্পটা বলছি। এরপরে বুড়ির 3টা মেয়ে ছিল, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আচ্ছা তুমি বলতে পারবা কয়টা মেয়ে ছিল? মেয়ে ছিল একটা। মেয়ে ছিল 3টা। সরি, এটা ছিল। বুড়ি ছিল, বুড়ির মেয়ে ছিল কিন্তু 3টা। চিন্তা করতেছে যে আমি শুধু বুড়ির মেয়ে, সেটাই চিন্তা করতেছে, এটা থাকবে না, ঠিক আছে? তো বাকি দুজনকে কেন রাখলো না? আচ্ছা যাক, সবাই। এরপরে বুড়ির মেয়ে ছিল হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওদের নামগুলো খুব কঠিন। তোমার দাদা আমাদের বসাইয়া বসাইয়া মুক্ত করে, বসাইয়া বসাইয়া মুক্ত করে। আমি আবার পড়াশোনা কম জানতাম, খাস করে রাখা হচ্ছে প্রেজেন্ট। আমার দাদা আবার কিন্তু পড়তে জানতাম, আমি জানতাম, এটা হচ্ছে আমার মুখস্থ করা। প্রথমে প, পি, এরপর হচ্ছে আর, তারপরে আর শিখেলো, আমি প, পি, আর এভাবে শিখতে লাগলাম। এরপরে শিখলাম ই, এরপরে এস, এরপরে ই, এরপরে এন, টি। এখন তোমার, আমি তো বলতে পারতাম না, তো তোমার দাদা আমাকে বলতো যে তুমি কোনো কিছু এখন চাওয়ার ক্ষেত্রে পি বলো, পি, এরপরে হাঁটবা, আর এরপরে এস, ওরে ডাকার আগে তুমি প্র্যাকটিস করবা যে পি, এরপরে আর, এরপরে এস, এরপরে ই, এরপরে এস, এরপরে টি। এই প্রেজেন্ট এদিকে আসতো, এক গ্লাস পানি নিয়ে আস, এরপরে প্রেজেন্টকে ডাকবা। এভাবে করতে করতে দেখো যে ওর নাম একসময় তোমার এমনি মুখস্থ হয়ে গেছে। এরপরে তোমার সমস্যা হবে না, কোথাও যদি কেউ জিজ্ঞেস করে এ বুড়ি তোমার প্রথমের নামটা কি? প্রেজেন্ট, ঠিক আছে? আচ্ছা বলো দেখি 3 মেয়ের নাম কি জানি ছিল? প্রেজেন্ট, পাস্ট, প্রথম মেয়ের নাম প্রেজেন্ট, দ্বিতীয় মেয়ের নাম পাস্ট, তৃতীয় মেয়ের নাম ফিউচার। ঠিক আছে, 3 মেয়ের নাম
নাম প্রেজেন্ট, পরের নাম পাস্ট, পরের নাম পরেরটা ফিউচার রাখলো কেন? পি মানে পি দিয়ে রাখলো, পরেরটা আর দিয়ে রাখলো কেন? ফিউচার রাখলো কেন? এফ দিয়ে হ্যাঁ ফিউচার রাখলো কেন? ওই যে গুণার সাথে দ্বন্দ্ব এই জন্য। এক্সিলেন্ট। কৌশলগুলো জানা থাকলে আসলে কতটা সহজ। মানে আমি যেটা বলছি আপনার সফলতা কিন্তু যে এই কাজটা খুব সাকসেসফুল কাজটা কিন্তু করতে পারি না। যে প্রশ্ন করা মানে আমি আসলে কোন দিকে আমার টার্গেটটা কি, আমি যে টার্গেটটা ঠিক করে জানতে পারি, আমি আমার কৌশলের মধ্যে আমি চেঞ্জ করতে পারি। খুব সুন্দর এক্সিলেন্ট। আমি জাস্ট আমার সঙ্গে আমি আপনাকে গল্প বলার মাধ্যমে বললেন যে আগে একসাথে দুটো সাথে স্যার আমি টাইপটা দিয়েছি যে করি। হ্যাঁ এই জিনিসগুলো কাটানোর জন্য কিন্তু অনেক ধরনের কাজ করতে হবে। এই গল্প বলছেন গল্পের মাঝখানে প্রশ্ন করে সাধারণত তিন জায়গায়, শুরুতে মাঝখানে এবং শেষে ওই সবগুলোই কিন্তু ওই জায়গায় তাই না নাকি? শুরুতে মাঝখানে এবং শেষে আমি যখন সবার উদ্দেশ্যে অবশ্যই সবার উদ্দেশ্যে প্রশ্ন তখন দেখবে তার স্টাইলটা এমন ছিল যে একজনকে প্রশ্ন করে সবাইকে সেটা দিয়ে বলা, একজনকে প্রশ্ন করে সেগুলো আবার সবার মধ্যে নিয়ে আসা, সুন্দর প্রশ্ন। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে কিনা বলুন? প্রশ্ন কিছু নেই? আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আমি বুঝতে পারছি না বই মেরেছি, এটা আমি ছেড়ে দেবো। হ্যাঁ আছে কোনো প্রশ্ন? আচ্ছা না থাকে আপাতত একটু যদি বাড়ি থেকে অন্য বিষয়ে আলোচনা করবো। এবং এখন যেটা করে দেবো না এটা দেখ আচ্ছা সৃজনশীলটা আচ্ছা বলবো ঠিক আছে। মানে আমাদের আজকে আবার মানে ছুটি কিন্তু আবার একটু ব্যস্ত আছেন, একটু কাজের অফিসে বলবো না গণিত না আসলে ঠিক আছে। মানে কৌশলগুলো এমন আছে কৌশলটা যদি আপনি জানেন যেমন চাই সাল তো এটা বাংলা ক্ষেত্রে ইংরেজি ক্ষেত্রে কতটা দেওয়া এটা কি বাংলা গ্রহণ করা যায় না? আচ্ছা এটা আমরা বলতে কৌশল নিয়ে একটু পরে বলবো ঠিক আছে। আচ্ছা আপাতত আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিই। আপনারা 1 থেকে 5 পর্যন্ত বাচ্চাদের স্বাক্ষর ছাড়া কোনো বই নেই। কারণ আপনি 10 দিন বই নিয়েছেন, তাহলে বই বিতরণ দেখালে কিন্তু কোনো স্বাক্ষর নেই, ওটা কিন্তু আমরা এলাও করব না। এবং রেজিস্টার মেনটেন করবেন, ফোন লিখবেন, নাম লিখবেন, পিতামাতার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, তারপরে ছাত্র অভিভাবকের স্বাক্ষর একটা করা হবে। এভাবে সিনিয়রে বই রেজিস্টার করে মেনটেন করতে হবে। এবং 28 ফেব্রুয়ারি মার্চের 15 তারিখের মধ্যে 1 থেকে 5 পর্যন্ত ছাত্রছাত্রীদের নাম না তালিকা সহকারে আমাদের কাছে 2 কপি হার্ড কপি জমা দিতে হবে। ছাত্রছাত্রীদের তালিকা সেখানে উপরে আমরা একটা টপিক থাকবে যে ছাত্রছাত্রী মোট বৌদ্ধগত খ্রিস্টানগত মুসলমান এরকম একটা তথ্য দেবেন। এবং আপনারা যারা এই বছর রেকর্ডিং সঠিক মতো মেনটেন করেন আমাদের অনলাইন কিন্তু এটিএম টেস্ট করা যাবে এবং এই বছর প্রত্যেকটা স্কুল করা থাকবে। আমাদের কাছে বিশেষ শিক্ষক যারা বই নিয়েছেন বই তো প্রত্যেকেই নিয়েছেন, যারা এখনো রেজিস্টার করে মেনটেন করেন না আজকে প্রশিক্ষণের পরে যে আপনারা রেজিস্টার করে সঠিক মতো মেনটেন করবেন। বই নিয়ে যদি ভিন্ন মাত্র কোনো শহীদ দিল বা ভিন্ন মাত্র কোনো কাজসূচি থাকে আর বই নিয়ে বাচ্চাদের কাছে কোনো জ্ঞান আবার এটা খালি বিনামূল্যে এবং পড়াগুলো এরকমও জিজ্ঞেস করে সেগুলো বই নিয়েছ বই অনেক টাকা এরকম রিপোর্ট আছে যে বাচ্চাদের কাছে 200 টাকা নিয়েছে 300 টাকা নিয়েছে আমরা অনেকেই নেন অনেক এটা নেয় না। আমরা তো যখন সহায়ক বইয়ের জন্য নিয়েছি সরকারি বই কিনেছি বিভিন্ন বাচ্চা যদি হঠাৎ করে বলে হ্যাঁ টাকা নিচ্ছি ওটা বুঝলো না যে আসলে টাকাটা দিচ্ছে অন্য বই সেটাই আপনারা